হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? সো আজকে আসলে মূলত একটা প্রবলেম সিরিজ আমরা শুরু করছি। এটা তোমাদের ফিজিক্স বইয়ের গ্র্যাভিটেশন চ্যাপ্টার, মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসা প্রবলেমগুলো নিয়ে কম্পাইলেশন। শুধু ইউনিভার্সিটি প্রবলেম আসা মানে হচ্ছে এটা বুয়েট চুয়েট কুয়েট রুয়েট না শুধু। এখানে মূলত আমরা ওই ইন্ডিয়ার আইআইটি তে আসা যে প্রবলেমগুলো, অর্থাৎ জেডাবলি মেইন বা জেডাবলি অ্যাডভান্সডে আসা যে প্রবলেমগুলো আসলে বাংলাদেশের সিলেবাস উপযোগী, সেই প্রবলেমগুলো আমরা নিয়ে আসছি এবং সেই প্রবলেমগুলো নিয়ে আসলে কম্পাইলেশনটা তৈরি করা হয়েছে। সো এই সিরিজে আজকে প্রথম ভিডিও এটা। এটি করার কারণ হচ্ছে আসলে রিসেন্টলি দেখা যাচ্ছে ওই ঘরানার প্রবলেমগুলো বাংলাদেশেও আসলে বেশ ভালোই ইউনিভার্সিটি অ্যাডমিশন গুলোতে আসা শুরু হয়েছে। সো লেটস স্টার্ট। আজকে প্রথম ভিডিও আমরা শুরু করতে যাচ্ছি। আমরা শুরু করি। প্রথমেই আহ মহাকর্ষ এবং অভিকর্ষ চ্যাপ্টারের কিছু কি নোটস আমাদের জানতে হবে, যেমন কক্ষপথ কি। তো আমি ধরে নিচ্ছি যে তোমরা আসলে এই ফর্মুলাগুলো জানো। তারপরেই আমরা চলে যাচ্ছি আসলে আমাদের কোর কনসেপ্টে। সেটা হচ্ছে ইটস অল অ্যাবাউট ফোর্স অ্যান্ড এনার্জি। আমরা মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার যে কোনো প্রবলেম সলভ করার সময় আমাদের মূলত আইডিয়া থাকে। আইডিয়াগুলোকে ইদার ফোর্স অথবা এনার্জিকে কেন্দ্র করে আমাদের চিন্তা করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে একদম কোর আইডিয়া। হয় ফোর্স দিয়ে চিন্তা করবো অথবা এনার্জিতে চিন্তা করবো, ঠিক আছে? তো এখানে ফোর্স দিয়ে আমাদের প্রয়োজনীয় ফর্মুলাগুলো কিরকম হতে পারে বা প্রয়োজনীয় ফর্মুলাগুলো আমি লিখে দিছি একসাথে। ফোর্স এবং এনার্জি রিলেটেড ফর্মুলা যেগুলো তোমরা জানো, যেমন মহাকর্ষ বল কি, জি ইন্টু বস্তুদের ভরের গুণফল ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার। তো আমরা মূলত প্রবলেম সলভে ঢুকতেছি। সো আগেই বলছি ইটস অল অ্যাবাউট ফোর্স এন্ড এনার্জি। তো ফোর্স ওরিয়েন্টেশনে বা ফোর্সকে যখন চিন্তা করব, সেটা নিয়ে আমরা অলওয়েজ চিন্তা করবো আসলে ব্যালেন্স অফ ফোর্স বা বলের সাম্যাবস্থা নিয়ে। এটা হচ্ছে আমাদের একদম প্রাইমারি স্টার্টিং পয়েন্ট, যে চেক ফর দ্য ব্যালেন্স অফ ফোর্স, বলে সাম্যাবস্থা আছে নাকি, এবং থাকলে সেটা দিয়ে আমাদের প্রবলেম সলভের সূচনাটা হবে। একইভাবে এনার্জির দিয়ে যদি চিন্তা করি, সেক্ষেত্রে সবসময় চিন্তা করবে যে শক্তির সংরক্ষণশীলতা নীতি হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট একটা প্রবলেম সলভ করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে কখন, যে আমরা ফোর্সটা কখন ব্যবহার করব। সেটা হচ্ছে যখন বস্তুর উপর মোটামুটি ক্রিয়ারত মহাকর্ষ বল, বস্তুর গতি থাকলে তার সাথে কোনো পরিবর্তন হয় না। মানে মহাকর্ষ বলটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকতেছে বস্তুর, ইভেন বস্তু গতিশীল থাকলেও। এটার একটা এক্সাম্পল হতে পারে যেমন পৃথিবীর সাপেক্ষে চাঁদের গতি। পৃথিবীর সাথে চাঁদের গতি তো কি, আহ চাঁদে এবং পৃথিবীর মহাকর্ষ বল কিন্তু চেঞ্জ হচ্ছে না। চাঁদের প্রত্যেকটা পজিশনের জন্য পৃথিবীর সাথে মহাকর্ষ বলটা সেম থাকতেছে একটা বৃত্তাকার গতি থাকার কারণে, ঠিক আছে? একইভাবে আমরা তাহলে বুঝি এনার্জিটা কখন আমরা চিন্তা করব। এনার্জির কনসেপ্টটা নিয়ে তখনই আমরা আসলে প্রবলেম সলভিং অ্যাপ্রোচে ঢুকবো, যখন বস্তুর উপর ক্রিয়ারত মহাকর্ষ বল বস্তুর গতির সাথে প্রতিনিয়ত যখন পরিবর্তন হতে থাকে, তখন আসলে ফোর্সের কনসেপ্ট আমরা সহজে ইউজ করতে পারবো না। এটা একটা এক্সাম্পল হতেছে মাধ্যাকর্ষণ কেন্দ্র থেকে ক্ষেত্র, মানে আহ, মহাকর্ষ ক্ষেত্র যেটা, সেটা থেকে ক্রমাগত সরে যেতে থাকে এরকম একটা বস্তুর গতি। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি যে পৃথিবী থেকে একটা হাই ভেলোসিটিতে কোনো একটা বস্তুকে যদি আমি নিক্ষেপ করি উচ্চ বেগে, সেটা পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রটা থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছে। যার ফলে যেটা হয়, আহ, ক্ষেত্র থেকে আসলে ক্ষেত্রতে ক্রমাগত মানে একটা আহ, বিভিন্ন বিন্দুতে বিভিন্ন বলের মান তৈরি হচ্ছে, ঠিক আছে? তার মানে পৃথিবী থেকে নিক্ষিপ্ত উচ্চবেগে নিক্ষিপ্ত বস্তুটা আসলে পৃথিবীর যে মহাকর্ষ বল, সেটা বিভিন্ন বিন্দুতে বিভিন্ন মহাকর্ষ বল ফেস করে বস্তুর গতিপথে, ঠিক আছে? তো তখন আমরা আসলে এনার্জি কনসেপ্টটাকে আমরা ব্যবহার করি। তো এই গেল আমাদের থিওরিটিক্যাল আলোচনা। আমরা জাস্ট শুরু করি প্রথম এক্সাম্পলটা। তো প্রথম এক্সাম্পলটা আমরা দেখি যে এটি আসলে বুয়েট 19-20 সালে বুয়েট রিটেন পরীক্ষায় আসছিল। তো আমরা প্রবলেম স্টেটমেন্ট একবার দেখি, যে প্রত্যেকটা 2 × 10⁻³ কিলোগ্রাম ভরের দুইটা তারা আছে, যারা মুখোমুখি সংঘর্ষের জন্য একে অপরের দিকে ধাবমান। তো নিকটবর্তী হওয়ার পূর্বে তারা দুটার মধ্যবর্তী দূরত্ব দেওয়া ছিল 10⁹ কিলোমিটার, এবং তাদের গতি ছিল অত্যন্ত নগণ্য। এখন বলছে তারা যখন এসে পরস্পরের সাথে সংঘর্ষ লিপ্ত হবে বা সংঘর্ষের সময় তাদের বেগ কত হবে, যেখানে দেয়া আছে প্রত্যেকটা তারার ব্যাসার্ধ 10⁴ কিলোমিটার। ওকে। এখন ধরে নিতে বলছে যে সংঘর্ষ না হওয়া পর্যন্ত তারা দুইটা অবিকৃত থাকবে।
ঠিক আছে, মানে আর কোনো কিছু আমাকে চিন্তা করতে হবে না, তারা দুটো সিম্পল এসে সংঘর্ষে লিপ্ত হবে। ওকে। তো মহাকর্ষীয় ধ্রুবকের মান দেওয়া আছে, যেটা তোমাদের অলরেডি মুখস্থ থাকার কথা। ঠিক আছে, এসআই এককে দেওয়া আছে সবকিছু। আহ প্রশ্ন যখন আমরা সলভ করবো শেষ পর্যন্ত ক্যালকুলেশন সময় তুমি দেখবা যে ওই কিলোমিটারকে আমরা শেষ পর্যন্ত মিটারে কনভার্ট করবো আর কি, যেটা তোমরা অলরেডি এই প্রবলেম সলভ করার সময় করো। এনিওয়ে, তাহলে আমরা প্রবলেম সলভে ঢুকি। তো আমাদের প্রথম কাজ কি মনে আছে তো? ফার্স্ট স্টেপ হচ্ছে শক্তি নাকি বল, কোন কনসেপ্টটাকে আমরা ব্যবহার করবো। তো এখানে চিন্তা করে একটু যদি আমরা চিন্তা করি তাহলে কি দেখবো, যে তারা দুইটা প্রতিনিয়ত একে অপরের দিকে যদি ধাবমান থাকে, তাহলে তাদের প্রতিনিয়ত তাদের পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং তাদের প্রত্যেকটা পজিশন মানে চলার পথে প্রতিটা বিন্দুতে তারা নিত্য নতুন মহাকর্ষীয় মানে বলটা অনুভব করবে। ঠিক আছে, কারণ দূরত্ব যত কমতে থাকবে মহাকর্ষীয় বলের মান তত বাড়তে থাকবে। তার মানে আসলে কি, শক্তি নাকি বল? তাহলে খুবই, তোমরা ইন্টেলিজেন্ট গেস অলরেডি করে ফেলছো হয়তো বা, যারা দেখতেছো। শক্তি ইউজ করবো আমরা। ঠিক আছে, তার মানে আমরা দেখব, যেহেতু সবসময় বস্তুদের যে যে কথাটাই বলছি, তারা দুটোর মধ্যকার দূরত্ব একই থাকছে না, অর্থাৎ বস্তুদের প্রতিবাদে প্রত্যেক নিয়ত প্রতিনিয়ত মাধ্যাকর্ষণ বল পরিবর্তিত হচ্ছে, তাহলে এনার্জির কনসেপ্টটাই আমরা ব্যবহার করা উচিত। ওকে, তাহলে আমরা দেখি, মনে আছে তো আমাদের ফোর্স থাকলে কি বলছিলাম, ব্যালেন্স অফ ফোর্স বা বলের সমাবস্থা দেখবো। ফোর্স দিয়ে যদি ইউজ মানে প্রবলেম সলভ করতে চাই, এনার্জি দিয়ে যদি সলভ করতে চাইলে আমরা কি চেক করবো, শক্তি সংরক্ষণশীলতা নীতিটা চেক করব, বা ওইটাই আমাদের স্টার্টিং পয়েন্ট। সো আমাদের শক্তি সংরক্ষণশীলতা নীতি যদি স্টার্টিং পয়েন্ট হয়, তাহলে আমরা বলতে পারি যে তারা দুইটার জন্য প্রাথমিক অবস্থার মোট শক্তি, শক্তি সংরক্ষণশীলতা নীতি যেহেতু আমাদের স্টার্টিং পয়েন্ট, আমরা লিখে ফেলবো যে প্রাথমিক অবস্থার মোট শক্তি, অবস্থা এখানে দুইটা, একটা প্রাথমিক অবস্থা, একটা সংঘর্ষের সময়কালের অবস্থা। তাহলে দুই জায়গাতেই মোট শক্তি কি হবে, সমান হবে। এটাই হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা নীতি। ওকে, অলরাইট। তাইলে প্রাথমিক অবস্থার মোট শক্তি বলতে আসলে বুঝি প্রাথমিক অবস্থার বিভব শক্তি এবং প্রাথমিক অবস্থার গতিশক্তির যোগফল। একইভাবে সংঘর্ষের সময়কালে মোট শক্তি মানে বুঝি সেখানকার বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল। এটা তোমাদের অলরেডি জানা উচিত। কারণ একটা বস্তুর শক্তি দুই রকম, একটা বিভব শক্তি, একটা গতিশক্তি, মেকানিক্যাল এনার্জি যদি বলি আমরা। ওকে, তাইলে এখানে আমরা দেখতেছি প্রাথমিক অবস্থার বিভব শক্তি। দেখো এখানে একটু হাইলাইট করে দিছি আমি। প্রাথমিক অবস্থার বিভব শক্তিটা কি, আমরা যেহেতু তারা দুইটার ভর বলছে কি সমান ভরের, দেখতেছো একটা নীল তারা একটা হলুদ তারা পরস্পর আর দূরত্বে আছে, যেখানে আর এর ভ্যালু দেওয়া আছে 10⁹ এবং বস্তুটার ভর দেওয়া আছে 2 × 10⁻30 কিলোগ্রাম। আর প্রাথমিক অবস্থার বিভব শক্তি দেখতেছো যে -g দুটা ভরের গুণফল, যেহেতু দুটাই ভরের m ডিভাইড বাই আর, আমাদের শক্তির বিভব শক্তির ফর্মুলা আমরা লিখে ফেললাম। ঠিক আছে, সো প্রাথমিক অবস্থার বিভব শক্তিটা আমরা পেয়ে গেলাম, বা এগুলো আমরা আস্তে আস্তে লিখতেছি। এখন প্রাথমিক অবস্থায় কি তাদের গতি ছিল নগণ্য, ওই যে উপরে প্রশ্নে হাইলাইট করে দিছি দেখো। গতি যদি নগণ্য থাকে তাহলে কি হবে, তার কোনো গতিশক্তি থাকবে না প্রাথমিক অবস্থায় তারা দুইটার, সেই কারণেই গতিশক্তি রাখছি 0। ঠিক আছে, তাহলে প্রাথমিক অবস্থার মোট শক্তিটা আসলে শুধুমাত্র বিভব শক্তিটাই থাকলো। রাইট, এখন আসি সংঘর্ষের সময়কাল। সংঘর্ষের সময়কালে তাহলে মোট শক্তির মধ্যে প্রথমে বিভব শক্তিটা হাইলাইট করলাম। সেখানে কি দেখতেছি, সংঘর্ষের সময়কালে দেখো চিত্রের মধ্যে তারা আসলে যখন বাড়ি খাবে সে একটার সাথে একটা, তাদের সেন্টার থেকে সেন্টার ডিস্টেন্স, অথবা দুইটা তারেরই কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব কত, দুটো তারের ব্যাসার্ধের যোগফল অর্থাৎ 2r। ঠিক আছে, চিত্রে দেখানো হচ্ছে যে তারা দুটা ভর 2r দূরত্বে আছে পরস্পর থেকে, মানে দুইটা ভরের মানে ভর কেন্দ্র দুটো। তাহলে সূত্র দাঁড়াচ্ছে কি, বিভব শক্তির -g × m × m, ভর দুইটার গুণফল ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব, দূরত্ব হচ্ছে 2r। ঠিক আছে, তাহলে সংঘর্ষের সময়কালে বিভব শক্তিটা পাইলাম। এখন গতিশক্তি কত, গতিশক্তি দেখো ওই যে তাদের সংঘর্ষের সময় যাদের যে ব্যাগ প্রশ্নের মধ্যে হাইলাইট করা আছে, ওই ব্যাগটাই তো তাদের গতিশক্তিটা ক্রিয়েট করছে। চিত্রের মধ্যে দেখা যাচ্ছে দুইটা ভি ব্যাগে এসে তো বাড়ি খেয়ে এরকম একটা কলিশন তৈরি হয়েছে। তাহলে গতিশক্তিটা আসলে কি, দুইটা তারারই, যদি ধরে নিলাম দুইটা তারাই একই ভর একই দূরত্ব এবং একই মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে তারা আসলে অ্যাক্টিভলি ক্রিয়ারত আছে, তাদের তাদের বেগ অবশ্যই সেম হবে সিমেট্রির কারণে। তো ভি বেগ দুইটারই, তাহলে দুইটারই গতিশক্তি হবে 12 mv² করে। সেই কারণে দুইটার গতিশক্তির যোগফল হবে টোটাল গতিশক্তি সংঘর্ষের সময়কালে। তো সেটাই এখানে হাইলাইট করে দেয়া আছে ইকুয়েশনে।
হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, রাইট। তাহলে ইকুয়েশনটা সিম্পলিফাইড অবস্থায় আমাদের এরকম আসলো। লেফট হ্যান্ড সাইডে আছে মাইনাস জি এম এম বাই আর, রাইট হ্যান্ড সাইডে আছে মাইনাস জি এম এম বাই টু আর, মানে টু ইন্টু ক্যাপিটাল আর প্লাস দুইটা বস্তুর গতিশক্তির যোগফল। সেটাকে একটু সিম্পলিফাই করে আমরা ওই সমীকরণের ডান পাশের টা, পক্ষান্তর করে আমরা এভাবে লিখতে পারি। ঠিক আছে, দুইটা হাফ এম ভি স্কোয়ারকে টু ইন্টু হাফ এম ভি স্কোয়ার লিখলাম। এবং দুই পাশ থেকে দেখো একটা ক্যাপিটাল এম কাটা পড়ে যাচ্ছে, টু ইন্টু হাফের টুটা কাটা পড়ে যাচ্ছে, এবং এটাকে সিম্পলিফাই করে আসলো এরকম একটা আকৃতি, যেখানে আসছে ভি স্কোয়ার সমান মাইনাস জিএম বাই স্মল আর প্লাস জিএম বাই টু ইন্টু ক্যাপিটাল আর। এখানে স্মল আর কত ভ্যালু একটু আগে আমরা দেখে আসছি যে তাদের যে ইনিশিয়ালি যে দূরত্ব ছিল, প্রাথমিক অবস্থায় দূরত্ব তারা দুইটার, অর্থাৎ 10 to the power 9 কিলোমিটার। আর ক্যাপিটাল আর হচ্ছে তারা দুইটার ব্যাসার্ধ। ঠিক আছে, এই যে 10 to the power 4 কিলোমিটার। তাহলে আমরা সিম্পলিফাই করে শেষ পর্যন্ত আমরা ভ্যালু বসানোর পরে এরকম বি স্কোয়ারের ভ্যালুটা আমরা এরকম ভাবে পাইলাম। তাহলে সবকিছুরই মান আমাদের জানা আছে, জিএম কমন নিয়ে এখানে লিখতে পারতেছি আমরা এটাকে, এবং সেখানে আমরা যদি আমরা মানগুলা বসাই দিই তাহলে বি স্কোয়ারের আমরা একটা মান পাবো। বি স্কোয়ারের মান আসতেছে 6.67 ইন্টু 10 to the power 12, যেটাকে রুট ওভার করলে, আমরা ভ্যালোসিটিটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ তারাগুলা যে বেগে পরস্পরকে আঘাত করবে সে বেগটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবং সেটা মান কত আসলো 2.58 ইন্টু 10 to the power 6 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম সংঘর্ষের সময় তাদের বেগ কত। সো আজকে ভিডিও, আজকে মানে এই সিরিজের প্রথম ভিডিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, এবং একটা লাইক দিয়ে তোমরা নোটিফিকেশন বাটনটা অন করে দিও, যাতে প্রত্যেকটা আপলোড তোমাদের ইমিডিয়েটলি তোমরা জানতে পারো।